সুগা ভাই কি বাসায় আছে? হঠাৎ পিছন থেকে কারো কথা শুনে ঘুরে তাকালো আয়ু। লম্বা চওড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। তবে ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলেও মনে হচ্ছে না। হবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনে সুগাকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট করে জবাব দিল, জি মায়া বাসাতেই আছে। ডেকে দেওয়া যাবে? কথা ছিল, বলবেন হবা এসেছে। নামটা শুনে কেন যেন আর হাসি পেল। এত সুদর্শন ছেলের সঙ্গে নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারণ নামে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে সম্মতি সূচক মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্রথম ক্লাসটা ধরতে পারবে কিনা কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে সুগার রুমের দরজা নক করলো। ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সঙ্গে হবা নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাটা সুগার কোনো হুঁশ নেই, কারণ মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে আয়ু এক নাগারে নক করেই যাচ্ছে। এই জন্য সুগাকে ডাকতে আসতে চায় না। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তবুও সুগার কানে ডাক পৌঁছায় না। জাগুকের ঘুম খুব পাতলা, একবারে বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর সুগা মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করা উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সুগা ঘুম ঘুম চোখে বেরোনো দরজার দিকে একবার তাকিয়ে ভিতরে ঢোকার অনুমতি দিল। আর রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে পাঠাবো? কার কথা বলছিস? হবা নামের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। হবা কে? ছিলাম না তো। আমিও চিনি না, কখনো দেখিওনি। হবে হয়তো তোমার পার্টির লোক, তুমি বললে উপরে পাঠাবো। আচ্ছা পাঠিয়ে দে। তা কোথাও বের হচ্ছিস নাকি তুই? ক্লাস আছে আমার। কখন ফিরবি? ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। তেজিমিনের ক্লাস নেই? যাবে না ওরা? যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলেছি আজ। আচ্ছা যা, এসো টাকা নিয়ে যা, বাইরে কখন কি দরকার হয় বলা যায় না। এই কথা বলে সুগা 1000 টাকার নোট এগিয়ে দিল। সে ভাই থেকে টাকা নিয়ে মিষ্টি হেসে বেরিয়ে গেল। বের হতে হতে তেজিমিনও রেডি হয়ে রুম থেকে বের হলো। তিন বোন একসাথে যাবে, ভিন্ন সময় ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। আয়ুর হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকে ফেফেল ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়া টাকা হাতিয়ে বড় মাকে বলল, ও বড় মা, আর 20 টাকা খুচরো থাকলে দাও না। কচকচে 100 টাকা নোট দেওয়ার পরও মেয়ের কথা শুনে মিসেস কিছু বলার আগেই মিসেস থামিয়ে দিলেন। এরপর 50 টাকা নোট বের করে হাতে ধরিয়ে দিয়ে তাড়া দিয়ে বললেন, ধর ধর, আয়রা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। তোরা সাবধানে যাস কিন্তু। আচ্ছা। মায়ের বকরি থেকে বাঁচতে দেড় কাকানে ছুটলো আর পিছু পিছু দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়লো তিনজন। এদিকে হবা নামের ছেলেটা তখনও দাঁড়িয়ে ছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। আর এক নজর তাকে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পিছন থেকে শুনতে পেল মিসেস হবার উদ্দেশ্যে বললেন, এসো বাবা, ভিতরে এসো, সুগা তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে হবা মিসেস জিনের পিছন পিছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল জীবন বাড়ির মেয়েদের দিকে। তিনটা পুতুল যেন চোখের সামনে। ছোটটাকে একটু বেশি সুন্দরী নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গন্ডি পেরিয়েছে তো। জীবন নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দরী জানতো না সে, এই জন্যই কি তার বাবা বলেছিল? যাচ্ছ যাও, তবে জীবনদের মেয়েদের দিকে নজর দিও না। মেয়েগুলো ভালো হলেও ভাই দুটো ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বুড়েদের দিকে তাকিয়েছো, চিলের মতো উড়ে এসে কখন দু চোখ তুলে নিয়ে যাবে আফসোস করার সময় পাবে না। তাই নাকি? এত সাহস তাদের? আর তাদের বিশেষত্ব তারা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তুমি একটু বেশি বেশি বলছো বাবা। কই, তাদের নামে এমন কিছু শুনিনি কখনো। বোকারা কথা রটাতে পছন্দ করে, আর বুদ্ধিমানরা গোপনে কাজ সারে। তারা সমাজে সম্মানিত ব্যক্তি, সামান্য আচরণ গায়ে লাগতে চায় না। আর সুগা রাজনীতির মানুষ, সে বাড়িতে ভদ্র কিন্তু বাহিরে আস্ত হয় না। যতটুকু জানি সে কারো গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেলে গলায় ছুরি চালায়। বাবার কথায় সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথা বলছিল। কারণ এতগুলো বছর বিদেশে থাকলেও বিয়ে লেগেছে জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো কোনো মেয়েকে কুটুক্তি করেছে। এসবে ধারে কাছেও নেই সে, ভদ্রগুছের ভদ্র মানুষ কি না। তাছাড়া সুগা ভাই তার বড় বোন মমর স্কুল ফ্রেন্ড, দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে অল্প স্বল্প চেনা জানা আছে সুগার সঙ্গে। সেও জানে সুগার জাঙ্কুক কেমন, জাঙ্কুক সুগাও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সে মিসেস জিনের সঙ্গে সুগার রুমে এলো। সুগা ততক্ষণে বিছানার হেডবোর্ডে হেলাতে বসেছে। সদ্য ঘুম থেকে ওঠাই চোখ খুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে, যত ঝামেলাই
গভীরতার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটলো। হবা তাকে দেখে কিছু বলার আগেই সুগা বলল, জিহক তুই দেশে ফিরলি কবে? এসেছি গত সপ্তাহে। তা আপনার এই অবস্থা কেন ভাই? আমাদের পেশাতে এসব টুকটাক লেগেই থাকে। ছাড় সেসব, তোর খবর বল। সুগার কথা শুনে সে একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোনের অর্থাৎ সুগার ফ্রেন্ডের বিয়ে। মামা অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। সুগা হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে জিহক কার্ড খুলে দিলে বরের নাম ধাম দেখলো, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে মোমোকে ফোন করে কিছুক্ষণ ফাজলামো করলো। মিসেজিন চা নাস্তা নিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে জিহক বিদায় নিয়ে চলে গেল। কলেজ গেটের সামনে রিক্সা থেকে নেমে কাঁধে ব্যাগ ঝুলিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড সোহেল তার জন্য অপেক্ষা করছিল। সে সোহেলের সঙ্গে কলেজের ভিতরে চলে গেল। কলেজ মাঠে বিদেশি কয়েকজন ছেলে সাদা স্যান্ডো গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা বিদেশি পর্যটক, মাত্র কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশ ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষকরা তাদের অ্যালাউ করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহ করে শুধু দেখছে। মাঝে মধ্যে ছবি তুলছে, কখনো নিজেরা নিজেরা বকবক করছে। তাদের দিকে কৌতূহল বশত তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে তার হঠাৎ দৃষ্টি আটকে গেল ইউনোর দিকে। এই ইউনো ছেলেটা জাঙ্কুকের ঘনিষ্ঠ ফ্রেন্ড। সেও গবেষক এবং জাঙ্কুকের সঙ্গে থাকে এক ফ্ল্যাটে। তার তো এখানে থাকার কথা নয়, তাহলে সে এখানে কেন? আর এই বিদেশিদের সঙ্গেই বা কেন? তখন সোহেল ইউনোকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছে মনে হচ্ছে। ওইটা জাঙ্কুক ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ইউনো ভাইয়া। বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে মিসেস জিনি সুগাকে একবার দেখে এলে। মুখ ফুটে কিছু না বললেও মিসেস জিনের পাশ ঘেঁষে দাঁড়ালেন। ছোট চায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন মিসেস জিন। মিসেস জিনি যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুর ঘুর করে, বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবে ততক্ষণ এভাবেই চোরকের মতো ঘুরতে থাকবে। আজও তার পাশ ঘেঁষতে দেখে মিসেস জিন ব্যাপারটা বুঝে একটু পেটগুলো ধুতে ধুতে বলল, কিছু বলবি মেছো? বল, জরুরি কিছু? বড় ভাবে বলছিলাম যে সুগার একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার। এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না। হঠাৎ এ কথা, ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস? না না, তেমন কিছু না। সুগা জাঙ্কুক দুজনেই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালে ঘর আলো করে নাতি নাতনি আসবে। বাচ্চাদের কলকলানিতে ভরে উঠবে জীবন নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখবো ওরাই তো গুরুত্ব দেয় না। আমি বা মা হয়ে আর কতভাবে বুঝাবো বল দেখি? ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সুগা আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারতো। এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝবো? বুঝলেও ছেলেটাও তো লজ্জায় কিছু বলে না, ডাকে না আমাদের। মিসেস জিন দীর্ঘ শ্বাস চেপে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন, এবার জাঙ্কুক ফিরুক, দেখি ওকে দিয়ে সুগার সঙ্গে কথা বলাবো। তোর বড় ভাই তো রাগে দেখতে চায়নি ছেলেটাকে, কিছু বললে আমাকে উল্টো খিচমিচ করে ওঠে। এদের বাপ ছেলের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়াছি। না পারি স্বামীর কথায় সাপোর্ট দিতে, আর না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে। পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কতদিন জিজ্ঞাসা করেছি, তোমার দুই ছেলে মুখে পুরো পেটে বসে আছে। সুগা ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও জাঙ্কুক যেন কানেই শোনে না। বুঝি না বাবু, এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি? এর আগে একটা মেয়ে দেখতে গেলাম, আমাদের অফিসের স্টাফের শালী। কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুছিয়ে রাখলে জানতো পুতুল যেন একটা। সুগাকে ছবি দেখালাম। সুগা বিয়েতে রাজি না দেখে জাঙ্কুকে কত করে বললাম। সে ফুসফুস করে বলল, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবো, তখন আয়োজন শুরু করো। আপাতত এসব বলে মাথা খারাপ করো না। তার প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখি গোপনা গজাতেই বিয়ে বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা, বিয়ের কথা শুনতেই পারে না। এভাবে মিসেস জেনের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন। তখন মিসেস জিসুর কথা শোনা গেল। দেখে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছেন উনি। এক গাদা জামা বের করে বিছানার উপর স্তূপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা বের করে পাঁচটা, তারপর পালা দিয়ে দলামলা পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে হুঁশিয়ার এখন না হলে আর কবে হবে? এসব বকতে বকতে জামা কাপড়গুলো একা হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছেন তিনি। হাঁপিয়েও গেছে। মেয়ের নামে অভিযোগের পশলা খুলে বসলেন। তখন মিসেস জেনি মিসেস জিসুর উদ্দেশ্যে বলল, ছোট, তুই নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না? কবে যাবি? সিরিয়াল দিয়েছিস? মিসেস জিসু তো এই কথা ভুলে বসেছিলেন। মিসেস জেনের বলার পর ওনার স্মরণ হলো কথাটা। ওনার মুখ দেখে মিসেস জিন বিরক্ত হয়ে বললেন, মা হয়ে এত ভুলো মনে হলে কিভাবে হবে জিসু? দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয়? স্বাভাবিক আর অস্বাভাবিক বলেও তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে
অবহেলা করতে নেই। তুই না গেলে বল, আমি না হয় নিয়ে যাই মেয়েটাকে। যার কথা বকায় মিসেস দিশু মুখ কাচুমাচু করে জানালেন উনি নিয়ে যাবেন। এরপর তিনজন মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। মিসেস জিনের ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নাম্বার দেখে মমতা মইমন দরদে উঠলে বলল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আপা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে আম্মু? আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করেছো বাবা? না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবল ফিরলাম। একটা কথা জানাতে ফোন করলাম। কিছুক্ষণ পরে 5 জন গেস্ট যাবে বাসায়, লাঞ্চ সারবে। তুমি সামলে নিও প্লিজ। এরা পরিচিত নাকি অপরিচিত কেউ? বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসেছে আর কি। আচ্ছা আচ্ছা, তুমি আসবে বাবা? তোমার বাসায় তোমার গেস্ট আসছে, তুমি না থাকলে কিভাবে হবে? আমি আসছি। এই তো এয়ার টিকিট কনফার্ম করে তোমাকে জানালাম। আর আম্মু, ওরা কিন্তু কয়েকদিন থাকবে। সমস্যা নেই বাবা, তুমি শুধু সাবধানে চলে এসো তাহলেই হবে। মা ও ছেলে কথা শেষ করে কল কাটলেন। মিসেস জিন দুই যাকে গেস্টদের কথা বলতেই ওনারাও কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন। আপ্যায়নের যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন। ক্লাসে যায়নি। নরম ঘাসের উপর বসে সোহেনের রানা তেঁতুল খাচ্ছে, গল্প করছে। সোহেনের দৃষ্টি তখনও বিদেশিদের দিকে। বিদেশিরা রিক্সা চড়ে ঘাসের উপর ঘুরছে, কখনো নিজেরাই রিক্সা চালাচ্ছে। রিক্সা টেনে সামনে এগোতে না নিতে পারলে নিজেরা হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে সোহেন ইউনোকে ইঙ্গিত করে বলল, তাই ইউনো মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? কি আশ্চর্য, আমাকে বলেছে নাকি? তুই গিয়ে জিজ্ঞাসা করে আয়। জাকুব ভাই কিছু বলেনি তোকে? নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি, ওনার না মুখেও নিবি না। ওনার মতো বিটকেল জাতের কাজের কারো আছে কিনা জানা নেই। কপালে খারাপ পা। এভাবে বলছিস কেন রেতে? জাকুব ভাইয়ের মতো এত ভদ্র ড্যাসি ছেলে হয় নাকি? তা আবার সায়েন্টিস্ট। এ অব্দি কি কি আবিষ্কার করেছে জাকুব ভাই, জানিস কিছু? ব্যাঙের ছাতা নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সে গবেষণা চালাচ্ছেন উনি। রেগে যাচ্ছিস কেন? বল না একটু শুনি। কি বলবো, সে শুধু দেখতে ড্যাশিং না, তার হাতে চেলা কাটের বাড়ি আরো ড্যাশিং। সুইট, টেস্টি। খাবি একবার? টেস্ট কর, ভালো লাগবে। মায়া আবার তোকে মেরেছে? শুধু মারিনি, ফোটারও যান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি। লাগবে না তার দেওয়া গিফট। সুগা ভাইয়া বলেছে সুস্থ হলে আমাকে শপিং করাতে নিয়ে যাবে। এ কথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকের এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে। আয়রা জিমিনকে দুটো ড্রেস দিয়েছে জাঙ্কুক, সঙ্গে ম্যাচিং হেজাব। ইয়ঞ্জুরা সবিনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আর তাকে দিয়েছে দুঘা চালাকাটের বাড়ি। এবারে সে কবেকার রাত তুলেছে কে জানে। তার বেজার মুখ দেখে সোহেনা কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললেই তার সমস্ত রাত তার উপরে পড়বে। হঠাৎ সোহেনের হাতে ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল। অপর পাশের মানুষটা কল তুলছে না। সেও হালকা ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো। 4 বারের বেলায় কল তুলে গমগমে স্বরে বলে উঠল, জন জাঙ্কুক স্পিকিং, হু আর ইউ? নিশ্চুপ, কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কলে কেটে দিল অপর পাশের মানুষটা। তাতে তের আগের পারো দ্বিগুণ বাড়লো। সে আবার কল করলো সেই নাম্বারে। সুহেন বসে বসে তার কাণ্ড দেখছে। এবারে কল বেঁচে বেঁচে শেষ মুহূর্তে কল রিসিভ হতে সে গলার স্বর পরিবর্তন করে ডাকা সুরে বলল, দূষিত বলছেন? না, দূষিত সাহেব ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না। ব্যথা কমে গেছে? কিসের ব্যথা? এই যে চেলা কাটতে দুঘা দিয়ে এলাম তার ব্যথা। থতমত খেয়ে গেল। নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে। তে মুখ লটকে তাকিয়ে আছে সোহেনের দিকে। ইস, মুখে ওড়না গুজে কথা বলে কি লাভ হলো? বুঝেই তো ফেললো। মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগেই জাঙ্কু বলল, কলের কারণ? আপনাকে একটু দরকার ছিল। কেন? সুকেজে সাজিয়ে রাখার জন্য। এই কথা বলে তে কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, দিলাম খোঁচা, এবার মারের দিকে কেমন পারে? এই কথা বলে তে সুন্দর করে হাসলো। এবার শান্তি লাগছে। সেও বুঝুক কাউকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে জাঙ্কুকের নাম্বার ডিলিট করে সোহেনকে ফোন ফিরিয়ে দিল। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে, কারণ সে জানে জাঙ্কুক এবার দেরি করে বাড়ি ফিরবে। বড় মাকে তাই বলতে শুনেছে, দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। এই কথা ভেবে একটু খোঁচালো আর কি। এখন জাঙ্কুক খোঁচা খেয়ে দিন পার করুক। তখন দুপুর 1:35। সোহেন কলেজ থেকে বের হয়ে ফুটপাত ধরে হাঁটছে। মুখ ভার দুজনেরই। ক্লাস করবে না বলে জায়োর কাছে নিচে নিজেদের আড়াল করে বসেছিল, যাতে কেউ দেখতে না পায়, না খোঁজে। কিন্তু হঠাৎ জানতে এক ছাড় সেখানে উপস্থিত হন। একের পর এক
ভ্যাপসা গরম, গাছপালা থম মেরে আছে যেন পাতা নড়লেও যাক যাবে। এই রোদের মধ্যে না হেঁটে সোহেলকে বিদায় জানিয়ে রিকশায় উঠে বসলো। অতঃপর জিও নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভিতরে প্রবেশ করলো। মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়লো। বেশ কদিন হলো বাগান মুখ হওয়া হয় না। বিগত সপ্তাহে মেজো আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল, তারপর এদিকে পা বাড়ানো হয়নি। তাছাড়া জাকুব বাড়ি থাকলে গাছে উঠতে পারে না, উঠলে মারে বকে ধমকায়। মার খাওয়ার ভয় গাছে ওঠে না, নয়তো গাছে উঠে ফল পাড়তে একাই একশো সে। হঠাৎ কি ভেবে যেন সে বাগানের দিকে গেল। রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ, তবু সেদিকে পাত্তা নেই তার। দুটো বিড়ালের মারামারি শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে। তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল। ফেলে রেখে গেল সদ্য ফোটা পাখি দুটো ছানা। বেঁচে আছে ছানা দুটো, নড়ছে এখনো। সে ছানা দুটো দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখলো। কোন গাছে পাখি দুটোর মায়ের বাসা বুঝে উঠতে পারলো না, তবে মাথার উপর বড়ে গাছ দেখে বুঝলো পাখির বাসা এখানেই হবে। সে কলা পাতা ছিঁড়ে পাখি ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে রইল। মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটোকে চলে গেল। দুপুরে ভালো একটা কাজ করে মনটা ফুরফুরে হয়ে গেল। তারপর কি ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবলো অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না। যে ভাবা সেই কাজ। কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তরতর করে গাছের উপর উঠে ডাসা ডাসা গোটা কয়েকটা পেয়ারা ছিল। এদিক ওদিক তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেলো। পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না, যেন অমৃত খাচ্ছে। নিজেদের বাগানে তারা খাওয়ার ভয় নেই, ধমকানোরও সুযোগ নেই। যে ধমকানোর সেটা বাড়িতেই নেই, তাহলে কিসের ভয়? এসব ভেবে সে ইচ্ছে মতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো। তারপর সেগুলো ব্যাগে পুরে চললো বাড়ির ভিতরে। গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। না ধুলেই নয়, তবে সে ধুবে না, কারণ এ বাহানায় আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে এমন দুষ্ট পরিকল্পনা এঁটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত কয়েকজোড়া চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে মুখ কাঁচু মাচু করে দুটো পা ফেলে রান্নাঘরের দিকে ছুটলো। বিদেশিরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝলো তারা গেস্ট হয়ে এসেছে। তাদের জন্য রান্না হয়েছে হরেক পদের বাঙালি আইটেম। রান্নাঘরের দরজায় তাকে দেখে মিসেস জেনে আস্তে করে বলল, এ কি অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে? এরা কারা মেজো আম্মু? জাঙ্কুকের গেস্ট। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। জাঙ্কুকের গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল। ঢোক গেল কয়েকবার। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন। সে কথা বাড়ালো না। পরের দেশের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগুলো সিঁড়ির দিকে। এমনকি সিঁড়িতে উঠতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে। ভয় কাজ করছে। যার গেস্ট সে কি বাসায় এসেছে নাকি? যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝে আত্মরা হতেই হবে। এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে সিঁড়ি পেরিয়ে আয়ের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনল। জাঙ্কুকের রুমে দরজা খুলেছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতে গিয়েও জাঙ্কুকের মুখোমুখি পড়েই গেল। এভাবে তাকে দৌড়াতে দেখে জাঙ্কুক ভ্রুকুচকে দাঁড়ালো। আপাত মস্তক দেখে, বিশেষ করে দেশের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বলল, গাছে উঠেছিলি? এবং কাছে বাছে করে নত মস্তিষ্কে কেবল মৃদুভাবে মাথা নাড়ালো। জাঙ্কুক কিছু বলল না, শুধু ভ্রুজোড়া কুচকে তাকিয়ে রইল। রোদে চোখ মুখে কি অবস্থা করেছে। মোদ্দা কথা ভর দুপুরে গাছে উঠে কেউ পরে হাত পা ভাঙলে কি হতো? তাকে নিশ্চুপ দেখে আর চোখে একবার দেখে মিনমিন করে বলল, মগডাল থেকে বাবুই পাখি দুটো ছানা পড়ে গিয়েছিল। ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম, আর উঠবো না। আপনি কখন এলেন জাঙ্কুক ভাই? আপনার না দেরিতে ফেরার কথা ছিল? শোকেজে সাজানো তলব করে ভুলে গেলে চলবে? তোর এত আগ্রহ দেখে দেরি করিনি, কাজকর্ম ফেলে চলে এসেছি। চল এবার শোকেজে সাজাবি আমায়। তের মুখটা চুপসে গেল। সে চুপসানো মুখ নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামলো। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথায় যদি একবার পালিয়ে বাঁচতে পারে, ভুলেও রুমের দরজা খুলবে না। তবে তার কাছে জাঙ্কুককে ঘায়াল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সে মিষ্টি কথায় পটাতে না পারলে সেই অস্ত্র কাজে লাগাবে বলে ভেবে নিল। অতঃপর সে বলল, মজা করে বলেছি, তাই আমি ক্ষমা প্রার্থী। এরপরও যদি মারে, আমি কিন্তু বড় বাবাকে বলে দেব আপনি সিগারেট খান। এই কথা বলে জাঙ্কুকের চোখে চোখ রেখে তাকালো। তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আরেকবার। ভয়ে মুখটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। তবে তাকে অবাক করে দিয়ে জাঙ্কুক পাল্টা জবাব দিল না, পাশ কাটিয়ে চলে গেল। তার খুশি এবার দেখে কে? সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল। ভেবেও নিল এবার থেকে জাঙ্কুক মারতে এলে এই হুমকিটাই দেবে সে।
সে। জিমিনের ফোনটা সে তখন থেকে বেজেই চলেছে। সাইলেন্ট থাকায় ঘুমের বিভোর জিমিন কিছুই টের পাচ্ছে না। এতবার কল করে জিমিনকে না পেয়ে সোহেল এবার আয়াকে কল করলো। আয়া সোহেলের নাম্বার দেখে তের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজে পড়ায় মন দিল। তে ফোন কানে ধরে আয়ুর রুম থেকে বেরিয়ে ধীর পায়ে বেলকনির দিকে এলো। সোহেলের নাক টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি রে, কাঁদছিস কেন? তোর ফ্যাচার ফ্যাচার কান্নার শব্দ শোনাতে কল করেছিস? আমার তো বন্ধ হয়ে আসছে, কাঁদতে কাঁদতে আমি শেষ। সূর্যের সঙ্গে কেন এমন হলো, কেন? এই কথা শুনে তে মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো তুর্যকে। এই নামের কাউকে চিনে বলে মনে পড়ছে না তার। তবে সোহেল কাছে মানে আপনজন হবে হয়তো, তাই সে সান্ত্বনা দিতে বলল, থাক কাঁদিস না, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি, আমাদের সবাইকে মরতে হবে। তুর্য মরেনি রে তে, সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টে? মাল, কে তুর্য, কে তিথি, কার কথা বলছিস তুই? এমনিতে মোড অফ, খবরদার বলছি, মাথা খাবি না আমার। কে আর কার কথা বল, নয়তো দূরে গিয়ে মর। নিজের জীবনে সুখ নেই, ও আসছে অন্যের দুঃখের কাহিনী শোনাতে। এর বিরক্ত মাখা কথা শুনে সোহেল চুপসে গেল। কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরে কাজে রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে। নায়িকার সামনে বউনে বাসর ঘরে ঢুকেছে। তিথি ও তুর্য ছিল কাজিন। মূলত বাড়ির কেউ জানতো না তারা একে অপরকে ভালোবাসে। চমৎকার একটি উপন্যাস। তবে উপন্যাসটি স্যাড এন্ডিং। বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে সোহেল কেঁদে কেটে একাকার অবস্থা। এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে তেরো মন খারাপ হলো। সে বলল, ওটা আমিও পড়বো, কাল দিয়ে যাস তো বইটা। আগামীকাল কলেজে যাবি? না, সকালের দিকে আমার সঙ্গে ডাক্তারের কাছে যাব। আচ্ছা, তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব। শোন, তোর কাছে যতগুলো কাজের রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি। এই জন্যের উপন্যাস খুব ভালো লাগে আমার। আচ্ছা। তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো। হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে। কিন্তু কে? কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে? কি মনে করে সে পিছনে ঘুরতে দেখে একটু দূরে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। চোখে শীতল চাহনি। যা, এখন কি হবে, কি করে বলবে? সে যা ভাবছে আর তো সেরকম কিছু নয়। কদিন ধরে চাপার আগে তোকে জাঙ্কুকের মনটা বিষিয়েছিল। ভেবেছিল তেকে আর কখনো শাসন করবে না, মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না। যে তার শাসনকে সবসময় বাঁকাভাবে গ্রহণ করে, চাচাতো ভাই বলে যাকে বলে, তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু এই মেয়ে ভীষণ খাট্টারা। সে যেন মুখিয়ে থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য। করেও তাকে রাগানোর মতোই কাজকর্ম। যেমন আজকে সকালে ফোন দিয়ে যা ইচ্ছে তাই বলল। কেন বলল, কি কারণে বলল, সেও জানে না। তার অহেতুক কল ভালো মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সকালের ঘটনার পর ভেবেছিল এসে দু থাপ্পড় বসিয়ে দেবে, কান্দলে লম্বা করে ভদ্রতার জ্ঞান শিখিয়ে দিবে। কিন্তু বাসায় গেস্ট থাকায় ভেবেছিল আপাতত থাক। তখন তার করা অপরাধের সাথে মওকুফ করলেও এখন হাতখানা মিশমিশ করছে। অনবরত থাপড়াতে ইচ্ছে করছে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। বাসায় বাইরে গেস্টরা উপস্থিত রয়েছে, তারা যদি ভুল ক্রমে এসব শুনে কি ভাববে? ফ্রেন্ডদের কানে গেলেও মজা নিতে বিন্দু পরিমাণ কার্পণ্য বোধ করবে না। বরাবর নিজ দায়িত্বে রটিয়ে দিবে যা হবার না সেসব কথা। তাই আচমকা জাঙ্কুককে দেখে জোরপূর্বক হাসলো। মাথা চুলকে তার লম্বা বেনুনি নড়াচড়া করে কিছু বলার জন্য শব্দ খুঁজলো, কিন্তু কি বলবে বুঝে উঠতে না পেরে এদিক ওদিক তাকিয়ে বলল, কলা খাবেন জাঙ্কুক ভাই? বাবা এনেছে, কি যে মিষ্টি খেতে। তো কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি? না মানে আমি খাবো তাই ভাবলাম আপনাকেও সাথী। তোর বাপ এনেছে, তুই বেশি করে খা। আচ্ছা, গিয়ে খাই তাহলে। ফোনে কি যেন বলছিলি? তে দুঢোক গিলল। আর চোখে দেখেও নিল জাঙ্কুক রাগান্বিত চাহনিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে ঠাস করে মেরে বসবে। সেও বুঝলো ছাড় পাবে না, তাই কৈফিয়ত দেওয়ার সুরে আমতা আমতা করে বলল, উপন্যাসের কথা বলছিলাম। আমি তোর কাজিন হয় রাই। উপন্যাস পড়ে কি হবে? আমি সিঙ্গেল, চল প্রেম করি। না না, কেন? আমি কোন দিক থেকে কম? কাজিন লাভ যখন এতই ভালো লাগে তাহলে সমস্যা কি? কি ভেবেছিস আমার সঙ্গে প্রেম করলে তোকে লিপস্টিক কিনে দিতে পারবো না? প্রেমু কাচুমাচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের কথা জবাব খুঁজতে ব্যস্ত সে। তবে মুখ ফুটে না বললেও সে মনে মনে জবাব ঠিকই দিল। আপনার মতো হিটলার প্রেমিক চাই না আমার। আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বললেও থাপ্পড় দিয়ে বলবে, বেয়াদব। বললি কেন ভালোবাসি? ভালোবাসা বলে বেড়ানোর জিনিস। এখনই কান ধর বলছি, নয়তো চালা কাটে মেরে তোর পা ভাঙবো আজ। মনে মনে চিৎকার করে এই কথা বললেও মার খাওয়ার ভয় মুখে বলা হলো না। তাকে চুপ থাকতে দেখে জাঙ্কুক এক করে রাখা ঝুল ছাড়া ঝাড়ুটা নিতে গেলে তে বেলকুনির সঙ্গে ছিটে দাঁড়ালো। চোখ মুখে তীব্র ভয়। সে এবার ভয় ভয় জবাব দিল, কাজিন রিলেটেড বই দূর, জীবনে উপন্যাসের নাম মুখে নিব না। কেন? তোর না ভালো লাগে? কিছুক্ষণ আগেও ভালো লাগতো,
এখন আর ভালো লাগছে না। ওসব পচা বই, পচা জিনিস থেকে দূরে থাকা উত্তম। এই কথা বলতেই সুগা তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে জাঙ্কুকের পাশে দাঁড়ালো। সে রিমান্ডে চলছে দেখে হাসতে হাসতে বলল, এখন রুমে যা, জাঙ্কুকের ফ্রেন্ডে এদিকে আসছে। কয়েক জোড়া পায়ের পদধ্বনি কানে আসতেই তের কিছু বলারও সুযোগ হলো না, দ্রুত স্থান ত্যাগ করলো। সবসময় তার সঙ্গে এমন হয়, বলতে যায় এক, মানুষ বুঝে বসে থাকে আর এক, করতে যায় এক, ঘটিয়ে বসে থাকে আর এক। জীবনটা বেদনা। তাকে যেতে দেখে সুগা বলল, ছোট মানুষ, কি বলতে কি বলেছে বাদ দে। কথা খা দেখে কিন্তু মনে হয় না ছোট মানুষ। ওইটুকু ধার না থাকলে কি মনে হবে জীবন বাড়ির মেয়ে? এবার বল, ল্যাবের কাজ কতটুকু হলো? ঢাকা থেকে একেবারে ব্যাক করবি কবে? কাজ এখন একটু বাকি আছে, কাজের উপর ডিপেন্ড করছে সব। এসব বলতে বলতে সুগা পেতে রাখা চেয়ারে বসলো। এইটুকু পথ হেঁটে আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছে, ক্ষত স্থানে টান পড়েছে। এই অবস্থায় বাইরে যেতেও পারেনি কয়েকদিন ধরে। দলের ছেলেপুলেরা ওইদিকে আরে কাণ্ড ঘটে বসে আছে। যত ব্যথাই থাকুক, আর সন্ধ্যায় একটু বের হতেই হবে। জাঙ্কুক নিজেও ভাইয়ের পাশে বসে জানালো ল্যাবের কাজ সম্পর্কে। জিও নিবাসের উল্টো পথ ধরে এগোলেই একটা নির্জন রাস্তা দেখা মিলে। রাস্তার দুই ধারে গাছ আর জঙ্গল। সেখানে মাটি নিচে তৈরি করা হচ্ছে জাঙ্কুকের পার্সোনাল ল্যাব। সেখানে থাকবে মানব কল্যাণে কার্যরত নিত্য নতুন আবিষ্কার। বিদেশিরা মূলত এসেছে ল্যাব পরিদর্শন করতে। কাজ প্রায় শেষের দিকে। যদি এই ব্যাপারে সুগা ছাড়া বাড়ি কেউ তেমন ভাবে জানে না, কারণ ল্যাবটা সম্পূর্ণ গোপনীয়তা দেখে তৈরি করা হয়েছে। নির্জন স্থানে এমন ভাবে কাজ করা হচ্ছে, কেউ খুনাক্ষরও টের পাবে না ল্যাব রয়েছে। জাঙ্কুক ঢাকা থেকে খুব তাড়াতাড়ি ব্যাক করবে, কারণ এক নতুন আবিষ্কারের ভূত মাথায় চেপে বসেছে। যতক্ষণ না সে কাজে হাত দিবে তার স্বস্তি মিলবে না, কিছুতেই না। দুই ভাই আলোচনার মাঝে ইউনো, লিজকসুক আর চ্যানুয়েল এসে ধপ করে বসলো। ইউনো ফসফস করে জানালো লিজকসুক থাকলে সে আর থাকবে না। বন্ধুর কথা শুনে জাঙ্কুক ভ্রুকুচকে পকেট হাতে 100 টাকা নোট বের করে দিয়ে বলল, ধর। ইউনো টাকা ধরে হতবাক হয়ে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকাতে দেখে জাঙ্কুক বলল, বসে রইলি যে, যা। আমি রাগ করে বলতে পারি, তাই বলে সত্যি সত্যি চলে যেতে বলবি? এই তোর বন্ধুত্ব? বন্ধু শখ করে একটা ইচ্ছা প্রকাশ করলো। আমি তার ইচ্ছাকে সম্মান দেখালাম। এখানে ইমোশনাল হওয়ার কি আছে? তাই তো তোর বন্ধু আমাকে কুত্তার দৌড়ানি খাওয়ালো। আমি আর একটু হয়ে পটল তুলতাম, সেসব কিছুই না। সাধারণ একটা কথা বললাম তাতেই। যা শালা, তোদের কারোর সঙ্গে কথা বলবো না। জাঙ্কুক এবার লিজংসুকের দিকে তাকালো। কি বলবে? এই ছেলেটা সবাইকে খোঁচা মেরে বেড়ায়। এই যেমন ইউনোকে কুত্তার দৌড়ানি খাইয়ে কি সুন্দর গোবেচারা মুখ করে তাকিয়ে আছে। চেহারাখানা দেখে যে কেউ বলবে ভাজা মাছটি উল্টে খাওয়া জানে না। তাকে তাকাতে দেখে লিজংসুক দাঁত কপাটে বের করে বলল, আমি কিছু করিনি ভাই, পুরো ঘটনাটা শোন। রাস্তার ধারে একটা লাল কুকুর শুয়েছিল। আমি শুধু পিছন থেকে তার ইয়েতে সুড়সুড়ে দিয়েছি, কিন্তু কুকুরটা আমার পিছনে দৌড়ানো না দিয়ে ইউনোর পিছনে ছুটতে শুরু করলো। এখানে আমার কি দোষ? আমি কি কুকুরকে বলেছি ওর পিছনে যা? লিজংসুকের কথা শুনে সুগা হু করে হেসে উঠল। চ্যানুয়েল মিটে মিটে হাসতে হাসতে বলল, আর একটু হলে ইউনোর বিয়ের সাথে মিটে যেত। ছোটবেলায় ইউনো মানুষকে কামড়াতো, এখন কুকুরটা বোধহয় তারই শোধ নিল। এই কথা বলতে না বলতেই ইউনো এক ঘুষি বসিয়ে দিল চ্যানুয়েলের বাহু বরাবর। এরপর শুরু হলো ইউনো, চ্যানুয়েল এবং লিজংসুকের মধ্যে তর্ক বিতর্ক। আর জাঙ্কুক বিরক্ত মুখে তাকিয়ে রইল। তিনজন সারাক্ষণ মেয়ে মানুষের মতো সামান্য ব্যাপারেও ঝগড়া করে। ঝগড়া থামাতে গেলে তার সঙ্গে তবু ঝগড়া বেঁধে যায়। ওরা নিজেরা সরি বলে দাঁত বের করে হাসে। লজ্জা বলেও কিছু নেই এদের। এরা শুধু কাজের সময়টুকু সিরিয়াস থাকে। সেই সময় তারা সায়েন্টিস্ট রূপে ফিরে আসে। দূরদর্শিতা, গম্ভীরতা, বুদ্ধিমত্তা তাদের চেহারায় স্পষ্টভাবে ফুটে ওঠে। দুই বিদেশি এদের সঙ্গে মিশে বাঁধন তৈরি হয়েছে। সুগা চুপ করে এতক্ষণ এদের কথা শুনছিল। জাঙ্কুক এর আগে কখনো বাসায় বন্ধুদের আনেনি, এবারই প্রথম। আনার যথাযথ কারণ রয়েছে বটে। প্রতিটা পেশায় একজন শিক্ষাগুরু থাকে, ওনার থেকে হাতে খড়ি হয় সব কাজের। এরপর শিষ্যরা যখন শিখে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় নিজেরা কিছু করে দেখানোর আশায়। বিগত 5 বছরে তারা শিখেছে অনেক কিছু, এবার তাদেরও কিছু করে দেখানোর পালা। নিজেদের আবিষ্কার দিয়ে নিজেদের নাম তৈরি করার পালা। হঠাৎ সুগার ফোন বেজে উঠলো। সে কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল জিহবের গলা। জিহব দু একটা কথা বলে তার বাবার হাতে ফোনটা ধরিয়ে দিল কথা বলার জন্য। সুগা ওনাকে বিনয়ের সুরে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। ভদ্রলোক হয়তো কথা না বাড়িয়ে সরাসরি আসল প্রসঙ্গে এলো। সুগা বাবা, বলছিলাম যে বোনের বিয়ে দিবে না? আমার তো 3টে বোন। কার কথা বলছেন আঙ্কেল? আয়ুমায়ের কথা বলছি। বোন বড় হয়েছে, বিয়ে তো দিতে হবে, কিন্তু হঠাৎ এ কথা? জিহবকে তো তুমি ছোট থেকেই চেনো, পাত্র হিসেবে কেমন এটাও জানো। ওই জন্য আয়ের হাতটা চাইছি বাবা। আমার বোনের ইচ্ছে ডাক্তারি পড়ার, আমরাও চাই ও ডাক্তার হোক। তাই ওর বিয়ের কথা ভাবছি না আপাতত। ওর পড়া নিয়ে আমাদের বাড়ি থেকে কোনো সমস্যা হবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে,
আমি বাসায় সবাইকে জানিয়ে আপনাকে জানাবো। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। সুগার কলটা কেটে জাঙ্কুকের দিকে তাকালো। আয়ুবের প্রস্তাব এসেছে বুঝতে বাকি নেই কারো। তারপরে সুগার জাঙ্কুককে জেহপের ব্যাপারে যতটুকু বলা যায় বলল। জাঙ্কুক জেহপকে ভালো করে চেনে, ভদ্র ছেলে, দেখা হলে কথা বলে। অবিবাহিত বোনেরা বাসায় থাকলে প্রস্তাব আসবে, এটাই স্বাভাবিক। তবে ছেলে যত ভালো হোক, বোনের অমতের বিরুদ্ধে তারা যাবে না। কারণ বোনেরা পানিতে পড়ে নেই যে প্রস্তাব পেলে বিয়ে বিয়ে করে লাফাতে হবে। তাছাড়া তাদের তিন বোন তিন ধরনের। খুব ছোট থেকে আয়ু খুবই নরম মনের, কারো কান্না দেখতে পায় না সে। কাউকে কাঁদতে দেখলে নিজেও কাঁদে। আর জিমিন খুব চাপা স্বভাবের, মনের কথা কাউকে বুঝতে দেয় না, হোক সেটা কারো প্রতি তীব্র রাগ বা অভিমান। বাকি রইল দিন কথা, সে যেন খোলা আকাশের মুক্তমনা পাখি। মুক্ত মনে উঠতে পছন্দ করে সে, যেই তার